একটি গ্রাম, নদীর ধারে ছোট্ট একটি জনপদ কচুয়া। সেখান থেকেই উঠে এসেছিল একজন কিশোর, যার হাতে ছিল বই আর চোখে ছিল দেশের স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে যেখানে জন্ম নেয় আন্দোলন, সেখানে জন্ম নেয় একটি নেতৃত্বের গল্প। বিদেশের ল্যাবরেটরিতে যেখানে বিজ্ঞান শেখা হয়, সেখানে গড়ে ওঠে শৃঙ্খলার দর্শন। আর একদিন এই মানুষটাই দাঁড়িয়ে যায় জাতীয় রাজনীতির মঞ্চে। তার জীবন কেবল ক্ষমতার গল্প নয়, তার জীবন শিক্ষা, শৃঙ্খলা আর দায়িত্বের গল্প। আজকের গল্প একজন শিক্ষক থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা একটি দীর্ঘ যাত্রার গল্প। হ্যালো বন্ধুরা, আমি আশিক জাকি। ওয়েলকাম টু বায়োমোটিভেটস। আপনাকে স্বাগত জানাই আজকের গল্প, যেখানে রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে শিক্ষা আর ভবিষ্যৎ প্রজন্মের নির্মাণ। আজ আমরা জানবো চাঁদপুরের কচুয়ার মাটি থেকে জাতীয় সংসদের আসন পর্যন্ত একজন মানুষের জীবন পথ। তিনি হলেন আনম এহসানুল হক মিলন। 1957 সালের 26শে মার্চ। বাংলাদেশ তখনও পূর্ব পাকিস্তান। রাজনৈতিক অস্থিরতা, ভাষা আন্দোলনের রেশ, বঞ্চনার ইতিহাস। এই বাস্তবতার ভেতর জন্ম নেয় আনম এহসানুল হক মিলন। চাঁদপুর জেলার কচুয়া উপজেলা, নদী ঘেরা কৃষি নির্ভর একটি জনপদ। এই এলাকার মানুষ পরিশ্রমী, মাটির মানুষ, সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। শৈশবেই তিনি দেখেছেন কৃষকের ঘামে ভেজা মুখ, শিক্ষার অভাবে পিছিয়ে থাকা একটি গ্রাম। রাজনীতির প্রভাব সাধারণ মানুষের জীবনে কিভাবে পড়ে। তার বাবা ছিলেন একজন শৃঙ্খলাবান মানুষ, মা ছিলেন ধর্মভীরু ও স্নেহময়ী। পরিবারে শিক্ষার গুরুত্ব ছিল প্রবল। শৈশবে তার মধ্যে 3টি গুণ দেখা যায়: প্রশ্ন করার অভ্যাস, বই পড়ার নেশা, অন্যায়ের বিরুদ্ধে বিরক্তি। তিনি বুঝে ফেলেছিলেন এই দেশকে বদলাতে হলে শিক্ষা আর নেতৃত্ব দুইটাই প্রয়োজন। গ্রাম্য বিদ্যালয়ে তার পড়াশোনার শুরু। তার শিক্ষকরা বলতেন, এই ছেলে একদিন বড় মানুষ হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পেরিয়ে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, বাংলাদেশের রাজনীতির আঁতুড়ঘর। এখানেই তার চিন্তার জগৎ বদলে যায়। তিনি দেখেন রাজনীতি শুধু স্লোগান নয়, রাজনীতি মানে দর্শন, নীতি আর আদর্শের জায়গা। 1982 সালে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে MBA ডিগ্রি অর্জন করেন। এরপর দীর্ঘ সময় পর 2018 সালে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে PhD করেন। এই PhD ছিল বড় প্রমাণ তিনি শুধু রাজনীতিবিদ নন, তিনি রাজনীতি নিয়ে চিন্তা করা একজন মানুষ। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ব্রুকলিন কলেজে শিক্ষকতা করেন। শিক্ষকতা থেকে তিনি শিখেছেন ধৈর্য, যুক্তি, শৃঙ্খলা, শ্রোতাকে বোঝার কৌশল। একই সঙ্গে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রসায়নবিদ হিসেবে কাজ করেন। এখানে তিনি দেখেছেন শৃঙ্খলা থাকলে উন্নয়ন সম্ভব। এই অভিজ্ঞতা পরবর্তীতে তার রাজনীতিতে ডিসিপ্লিন দর্শনের জন্ম নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের রাজনীতির প্রাণকেন্দ্র। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল, প্রতিটি দেয়াল ইতিহাসের সাক্ষী। ফজলুল হক হল, এই হলেই গড়ে ওঠে অনেক রাজনৈতিক নেতা। এই হল থেকে উঠে আসেন আনম এহসানুল হক মিলন। ছাত্র জীবনে তিনি ছিলেন শান্ত স্বভাবের, কিন্তু যুক্তিতে প্রবল। তিনি বিশ্বাস করতেন রাজনীতি মানে শুধু মিছিল নয়, রাজনীতি মানে কথা বলা। ভিপি নির্বাচনের সময় তিনি ছাত্রদের কাছে যান, স্লোগান নিয়ে নয়, যুক্তি নিয়ে। তিনি বলেন, ছাত্রদের রাজনীতি হবে শিক্ষার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। এই বক্তব্য ছাত্রদের হৃদয়ে লাগে। তিনি নির্বাচিত হন ফজলুল হক হলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে। এরপর ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্নে আহ্বায়ক কমিটির কনিষ্ঠ সদস্য হন। এই সময় তিনি শিখে যান সংগঠন কিভাবে গড়ে তুলতে হয়, সংকটে সিদ্ধান্ত কিভাবে নিতে হয়, ভিন্ন মতকে কিভাবে সহ্য করতে হয়। এই সময়টাই ছিল তার রাজনৈতিক চরিত্র গঠনের সময়। 1996 সাল। বাংলাদেশে তখন রাজনৈতিক টানাপোড়েন। চাঁদপুর 1 আসনে তিনি প্রথমবার নির্বাচিত হন। অনেকে প্রশ্ন তোলে, এই শিক্ষিত মানুষ কি গ্রামীণ রাজনীতিতে টিকতে পারবে? তিনি উত্তর দেন কাজ দিয়ে। গ্রামে গ্রামে গিয়ে তিনি কথা বলেন, রাস্তায়, স্কুল, স্বাস্থ্যসেবা নিয়ে। তিনি বলেন, আমি নেতা হতে আসিনি, আমি প্রতিনিধি হতে এসেছি। ভোটের ফলাফল আসে, তিনি নির্বাচিত। 2001 সালে তিনি আবারও সংসদ সদস্য হন। এই 2 মেয়াদে তিনি সংসদে কথা বলেন শিক্ষা, শাসন ব্যবস্থা এবং নৈতিকতা নিয়ে। এরপর দীর্ঘ বিরতি। অনেকে ভেবেছিল তিনি হয়তো রাজনীতির পেছনের সারিতে চলে গেছেন, কিন্তু 2026 সালে তিনি আবার ফিরে আসেন জনগণের রায়ে। এই প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক জয় নয়, এটি ছিল মানুষের আস্থার পুনর্জন্ম। 2001 থেকে 2006 সাল। এই সময়কালে বাংলাদেশের শিক্ষা ইতিহাসে একটি আলোচিত অধ্যায়। তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হন খালেদা জিয়ার মন্ত্রিসভায়। এই সময় তার প্রধান 3টি লক্ষ্য ছিল: পরীক্ষায় নকল বন্ধ, শিক্ষায় শৃঙ্খলা, নৈতিকতা প্রতিষ্ঠা। তিনি বলতেন, নকল করে পাশ করা ছাত্র দেশ চালাতে পারবে না। এই বক্তব্য জনপ্রিয় হয়, বিতর্কিতও হয়। পরীক্ষার হলে কঠোর নজরদারি, শিক্ষকদের জবাবদিহিতা, এইসব সিদ্ধান্ত অনেকের কাছে বিতর্কিত করে।
তিনি আপোষ করেননি। অনেকে বলেন এই সময় তিনি শত্রু বানিয়েছেন বেশি, কিন্তু আদর্শ ছাড়েননি। এই সময় তিনি প্রমাণ করেন তিনি জনপ্রিয়তা নয়, নীতি বেছে নিয়েছেন। তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। এই দায়িত্ব সহজ ছিল না। বিদেশি কূটনীতিকদের সঙ্গে দলের অবস্থান ব্যাখ্যা করা, প্রবাসী বাংলাদেশিদের সাথে যোগাযোগ রাখা, দলের ভাবমূর্তি রক্ষা, এগুলোই ছিল তার কাজ। তিনি বিশ্বাস করতেন রাজনীতি শুধু দেশের ভিতরেই সীমাবদ্ধ নয়, রাজনীতি আন্তর্জাতিক মঞ্চেও লড়াই। এই সময় তিনি নিজেকে গড়ে তোলেন একজন কূটনৈতিক রাজনীতিবিদ হিসেবে। তার ভাষা ছিল সংযত, তার বক্তব্য ছিল যুক্তি নির্ভর। 2026 সালে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। এই সময় তার বয়স বেড়েছে, কিন্তু সাথে সাথে অভিজ্ঞতাও বেড়েছে। তিনি এখন নতুন প্রজন্মকে বলেন রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে দায়িত্ব। নির্বাচন পরবর্তী আলোচনায় তাকে শিক্ষামন্ত্রী হিসেবে বিবেচনা করা হয়েছে। তিনি নিজে বলেন, আমি দায়িত্ব চাই না, আমি দায়িত্ব পালনের সুযোগ চাই। বর্তমানে তিনি রাজনীতিতে সক্রিয়। দলীয় সভা, সংসদীয় আলোচনা, এলাকাভিত্তিক কাজ, সবখানে তার উপস্থিতি রয়েছে। অনেকে মনে করেন তার মতো শিক্ষিত ও অভিজ্ঞ নেতা বর্তমান রাজনীতিতে বিরল। একটি জীবন যেখানে রাজনীতি এসেছে শিক্ষার হাত ধরে, একটি পথ যেখানে ক্ষমতার চেয়ে বড় ছিল নৈতিকতা। একজন মানুষ বিশ্বাস করতেন নকল করে পাশ করা ছাত্র কখনো দেশ গড়তে পারবে। চাঁদপুরের কচুয়ার সেই ছেলেটি আজ দাঁড়িয়ে আছে জাতীয় রাজনীতির মঞ্চে। তার জীবনে ছিল প্রশংসা, সমালোচনা, নীরবতা আর ফিরে আসার গল্প। তবুও তিনি থামেননি, কারণ তার কাছে রাজনীতি ছিল ক্ষমতার খেলা নয়, এটি ছিল শিক্ষার লড়াই। আজ যখন আমরা এই গল্প শেষ করি, তখন প্রশ্ন থেকে যায় একটি জাতির ভবিষ্যৎ কাদের হাতে যাবে, স্লোগানের হাতে নাকি শিক্ষার হাতে? এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে। আর আমরা শুধু মনে রাখব, কচুয়ার একজন তরুণ একদিন স্বপ্ন দেখেছিল দেশকে বদলানো। সেই স্বপ্নের নাম আনম ও এহসানুল হক মিলন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।